Good morning, students. Hope you are all well and you all are staying at home. It feels me great that I have a chance to interact with you through online classes arranged by our school. Today, I am going to deconstruct and analyze the poem of Class 10, Lesson 4. It is one of the most famous poet. It is written by one of the most famous poet, Ted Hughes. My own true family. Before going to line by line analysis, I would like to focus focus on the poet's life. Edward James Ted Hughes was a noted English poet. He was born on August 17, 1930 in Yorkshire, England. And he was born and brought up in a farmer's family. এবং দেখো এই যে কবি যার কথা আমরা বলছি রিসেন্টলি একটা সার্ভেতে দেখা যায় যে যেখানে ওয়ার্ল্ডের মোস্ট 50 যে টপ পোয়েট যারা আছে তার মধ্যে এনার নাম 5 নম্বরে আছে। সুতরাং তোমরা বুঝতে পারছো খুব বড় মাপের একজন কবি এডওয়ার্ড জেমস টেড হিউজেস। তো দেখো এডওয়ার্ড জেমস টেড হিউজ ইনি একজন প্লেরাইট এবং রাইটারও ছিলেন। He was a poet who had a great poetical genius. He was poet laureate from 1940. Poet laureate হচ্ছে রাজকবি 1984. Till his death তিনি কিন্তু এই সম্মান নিয়েছিলেন। এবং দেখো আমরা যে কবিতাটা পড়ব তো সে সম্বন্ধে কিছু বলি। অ্যাবাউট দ্য পোয়েম আমি কিছু বলবো লাইন টু লাইন অ্যানালাইজ করার আগে। দ্য পোয়েম ডেসক্রাইবস আ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন আন ওকউড অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ as a single family. It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. তো দেখো এটা আমরা বলতে পারি যে এই যে কবিতাটা আমরা পড়ছি এটা হচ্ছে একটা ফেমাস অ্যান্ড রিমার্কেবল পোয়েম রিটেন বাই নোটেড পোয়েট লরেট। পোয়েট লরেট হচ্ছে একজন রাজকবি, অত্যন্ত উচ্চ ধরনের একটা সম্মানীয় কবি এডওয়ার্ড জেমস টেড হিউজ। তো দেখো আমরা কবিতাটা যেটা পড়বো এর একটা খুব ডিপ ইনার মিনিং আছে। তো দেখো আমরা এবার লাইন বাই লাইন অ্যানালিসিসে যাব। Once I crept in an oakwood. একদা আমি একটা ওকুডে ক্রেপ্ট ইন করেছিলাম, মানে চুপি সারে চলে যাও। Once I crept in an oakwood, I was looking for a stag. I met an old woman there, all noble stick and rag. She said, I have your secret here inside my little bag. তো দেখো কি বলছে এখানে যে ক্রেপ্ট দেখছো, ক্রেপ্ট হচ্ছে এমনি লিটারালি মিনিং হচ্ছে হামাগুড়ি দেওয়া, কিন্তু এখানে হচ্ছে লেজারলি ওয়াক। হ্যাঁ, খুব ধীরে ভাবে কোনো স্লোলি কোনো জায়গায় তিনি হেঁটে যাওয়া, ক্যাজুয়াল যে হেঁটে আমরা যাই সেটাকে ক্রেপ্ট বলা হচ্ছে এখানে। দেখো আই ওয়াজ লুকিং ফর স্ট্যাগ, স্ট্যাগ মানে মেল ডেয়ার। এখানে একটা পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে এই সিম্বলিজম। তো এখানে স্ট্যাগটা সিম্বলাইজ করছে। এখানে স্ট্যাগটা কি সিম্বলাইজ করছে? হিয়ার দ্য ওয়ার্ড স্ট্যাগ সাজেস্টেড ম্যানস কোয়েস্ট ফর দ্য আইডিয়াল নেচার। মানুষের
যে আদর্শ প্রকৃতির প্রতি মানুষের যে অন্বেষণ সেটাকে এখানে সিম্বলাইজ করা হয়েছে বাই দ্য ওয়ার্ড স্ট্যাগ, যেটা কিন্তু লিটারারি মিনিং হচ্ছে মেল রেয়ার, পুরুষরী। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। তো কি হলো, সেই ওকুডে তিনি একটা ওল্ড ওম্যানের সঙ্গে তার দেখা হয়েছিল। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগড, একদম নবলিস্টিক হচ্ছে গাঁটযুক্ত লাঠি, এখানে হচ্ছে আনস্টেডি এবং ছেঁড়া পোশাক পরিহিত। দেখো এখানে যে ওল্ড ওম্যান, নবলিস্টিক অ্যান্ড র্যাগ, এগুলো কিন্তু সবই পোয়েটিক ডিভাইস, সিম্বলিজম ইউজ করে বলা হয়েছে। দেখো এখানে ওল্ড ওম্যান হচ্ছে আমাদের যে মাদার নেচার তার প্রতীক, এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে নবলিস্টিক, দ্য ওল্ড ওম্যান অল নবলিস্টিক। দেখো এখানে যে পোয়েটিক ডিভাইস সেটা হচ্ছে মেটাফর ইউজ করা হয়েছে। মেটাফর হচ্ছে রূপক, এখানে ওল্ড ওম্যান হচ্ছে প্রকৃতি, নেচার। অল নবলিস্টিক হচ্ছে কি, দাস এটা হচ্ছে অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ স্ট্যান্ডস ফর দ্য পোর অ্যান্ড এক্সপ্লয়েটেড স্টেট অফ মাদার নেচার। প্রকৃতির যে দুরবস্থা সেটাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তার মানে কি, এটা বলেছে এই যে ওম্যান তিনি নবলিস্টিক অ্যান্ড র্যাগড, মানে একটা অত্যন্ত আনস্টেডি বা গাঁটযুক্ত লাঠি, এবং যে র্যাগ মানে হচ্ছে এখানে ছেঁড়াখোড়া পোশাক পরিহিত। এই টোটাল যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের প্রকৃতির যে করুণ অবস্থা, তার মানে কি প্রকৃতির সঙ্গে মানুষ যে দুর্ব্যবহার করেছে দিনের পর দিন, আমরা যেভাবে প্রকৃতিকে ব্যবহার করে যে ইকোলজিক্যাল ব্যালেন্স সেটাকে আমাদের নষ্ট করেছি, সেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফলে এই পৃথিবী কিন্তু আস্তে আস্তে মানুষের বসবাসের উপযোগী আর থাকছে না। তো এই করুণ প্রকৃতিকে এখানে সিম্বলাইজ করা হয়েছে, এটাকে এইভাবে বলা হয়েছে ওল্ড ওম্যান হিসাবে। She said, I have your secret here inside my little bag. তিনি বলছেন I have your secret here inside my little bag. তো বলছে কি যে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সিক্রেট আছে, মানে দ্য সিক্রেট অফ হিউম্যান বিং কোথায় আছে, প্রকৃতির মধ্যে। তার মানে কি আমাদের জীবনের যে সিক্রেট, যে রহস্য, দ্য মিস্ট্রি অফ লাইফ, সেটা কিন্তু প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। সেই জন্য বলেছে যে কি সেই ওল্ড ওম্যান যিনি হচ্ছেন মাদার নেচার, তিনি বলছেন কি যে আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তো কেন বলছে এটা, তার মানে কারণ হচ্ছে দেখো আমাদের মানুষের যে বেঁচে থাকা, দেয়ার ইজ অ্যান ইনসেপারেবল রিলেশন বিটুইন দ্য নেচার অ্যান্ড ম্যান সিন্স দ্য ইমার্জেন্স। মানে একদম পৃথিবীর জন্মের বা মানুষের জন্মের, প্রাণের জন্মের প্রথম থেকে কিন্তু মানুষের সঙ্গে বা প্রাণের সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটাকে কিন্তু এখানে সিক্রেট হিসাবে বলা হয়েছে, কারণ উই ক্যান নট লিভ উইদাউট নেচার। দেন she began to cackle. তারপর তিনি কি করলেন, তিনি খিলখিল করে হাসতে লাগলেন। ক্যাকল হচ্ছে একটা হাসা, এটা হচ্ছে মানে এক ধরনের যে আমাদের প্রতি একটা উপহাস করার মতো ব্যাপার। she began to cackle and I began to quake. এটা ভয়ঙ্কর পরিস্থিতি, মানে প্রকৃতি কিন্তু আমাদের এই পরিস্থিতির জন্য আমাদের উপর উপহাস করছে। তো she began to cackle and I began to quake. তিনি কি করলেন, তিনি হাসতে লাগলেন এবং আমি কি করলাম, আমি কাঁপতে লাগলাম। কটকট, মানে ক্যাকল হচ্ছে একটা ভয়ঙ্কর ধরনের হাসি।
একটা বিকট শব্দ করে হাসা। তো দেখো যে এই ওয়ার্ড ক্যাকল এটা কিন্তু মানে হিসাব ইউজ করা হয়েছে যে প্রকৃতির যে দুরবস্থা এবং সেই দুরবস্থার জন্য মানুষ যে দায়ী সেটাকে আইরনি করা হচ্ছে, সেটাকে ব্যঙ্গ করা হচ্ছে। এবং সেই অবস্থা বুঝতে পেরে কি বলছে যে আই বিগ্যান টু কোয়েক, এখানে পোয়েট তিনি কোয়েক মানে কাঁপছিলেন। কোয়েক মানে হচ্ছে কাঁপতে থাকা, ভয়ে কাঁপতে থাকা। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, খেয়াল করবে এখানে লিটল ব্যাগ ওপেন করা মানে কি, যে প্রকৃতি মা তার আমাদের যে জীবনের রহস্য সেটা ওই কবির সামনে উন্মোচিত করল। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ মানে দ্য মাদার নেচার ওয়ান্টস দ্য পোয়েট টু বি অ্যাওয়ার অফ দ্য মিস্ট্রি অফ লাইফ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। এবং কি দেখো, আমি টুয়াইস অ্যাওয়েক মানে আমি দুবার জেগে উঠলাম। আমাদের অ্যাওকেনিং হলো। এখানে দেখো টুয়াইস অ্যাওকটা মানে সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে। তা অ্যাওকেন্স হচ্ছে আমাদের হচ্ছে একটা ইনার সেলফ, একটা আউটার সেলফ। তো এই কবির যে ইনার সেলফ সেটা জেগে উঠল। মানে কি, তিনি দ্য পোয়েট দ্য মাদার নেচার মেক্স দ্য পোয়েট অ্যাওয়ার অ্যাবাউট দ্য মিস্ট্রি অফ লাইফ। তো কবি কি করলো, মানে আমাদের জীবনের যে রহস্য, প্রকৃতির সঙ্গে আমাদের যে বন্ধন সে সম্পর্কে তিনি জানলেন, তাতে তার ইনার সোলটা জেগে উঠল। এবং তার আউটার সেলফ, তার যে আউটার সেলফ সেটা কি হলো, প্রকৃতির সঙ্গে কানেক্ট হলো। তো এটাকে মানে অ্যাওকেনিং বলা হচ্ছে। তো আমাদের মধ্যে যে অরিডিটি, যা ব্যারেননেস, আমাদের মধ্যে যে অজ্ঞতা, ইগনোরেন্স, এটাকেও কিন্তু এই আমাদের সেটা থেকে আমরা কিন্তু ইগনোরেন্স থেকে আমরা নলেজের দিকে আসলাম। মানে কবি কিন্তু বলছে যে আমার যে ইগনোরেন্স ছিল, আমার মধ্যে যে অরিডিটি ছিল, শুষ্কতা ছিল, আমার মধ্যে যে ব্যারেননেস ছিল, সেটা থেকে আমরা অ্যাওকেন হলো। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। তো দেখো, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। তো আমাকে কি করা হলো, যে আমি দেখছি কি, যে আমি একদল উপজাতি লোক, মানে উপজাতি সম্প্রদায়ের লোকের দ্বারা আমাকে সারাউন্ড করা হয়েছে, আমাকে ঘিরে ধরা হয়েছে। এবং আমাকে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে, একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তো দেখো এখানে এই যে স্টিয়ারিং ট্রাইব হচ্ছে ওই উপজাতির লোকরা। এখানে উপজাতির লোক বলতে এখানে ওই গাছদেরকেই বোঝানো হয়েছে। তো এখানে দেখো একটা পার্সোনিফিকেশনের ব্যাপার আছে এখানে, সেটা আমি দেখো নেক্সট টাইম থেকে আমি বলবো যে পার্সোনিফিকেশন জিনিসটা কি। তো পার্সোনিফিকেশন হচ্ছে দ্য অ্যাট্রিবিউশন অফ হিউম্যান কোয়ালিটিস টু দ্য নন হিউম্যান বিং অর ইনঅ্যানিমেট অবজেক্ট। তো মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য বা মানুষের যে গুণাগুণ, সেটা যদি কোনো নন হিউম্যান বিং মানে অপ্রাণী অথবা মানুষ নয় এমন কোনো প্রাণী বা কোনো বস্তুর ওপর আরোপ করা হয়, তো সেটাকে বলা হচ্ছে পার্সোনিফিকেশন। তাহলে এখানে দেখো আমরা নেক্সট টাইমে যাব। তো নেক্সট টাইমে কি দেখছি, দেখো দে সেড উই আর দ্য ওক ট্রিজ। তারা বলছে আমরা ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরাই তোমার নিজের ফ্যামিলি। এখানে দেখো দ্য ওক ট্রিজ হ্যাজ বিন পার্সোনিফাইড, দ্য ওক ট্রিজ হ্যাভ বিন পার্সোনিফাইড। ওক ট্রিকে পার্সোনিফাই করা হয়েছে। কারণ দেখো তারা কথা বলছে, তার মানে কি গাছের কথা বলছে, তার মানে হিউম্যান কোয়ালিটি ওই গাছদের মধ্যে কিন্তু অ্যাট্রিবিউট করা হলো। বলছে কি যে উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরা হচ্ছে তোমার মানে প্রকৃত বন্ধু, আমরা তোমার হচ্ছে প্রকৃত ফ্যামিলি মেম্বার। তো প্রকৃতি ফ্যামিলি মেম্বার কেন? কারণ দেখো ট্রিজ অ্যান্ড মেন ক্যান নট বি separated,
they are inseparable. Since emergence, the trees, man and trees have an inseparable relation. একটা কি তাদের মধ্যে যে রিলেশনটা আছে সেটা হচ্ছে ইনসেপারেবল, একে অপরকে ছাড়া মানে বাঁচতে পারে না। বিশেষ করে দেখো, দ্য এক্সিস্টেন্স অফ লাইফ স্পেশালি ডিপেন্ড করে কাদের উপর? গাছেদের উপর। কি বলছে তারা? বলছে উই আর চপ ডাউন, আমাদেরকে কুচি কুচি করে কেটে ফেলা হয়। উই আর ট্রোন আপ, আমাদের কুটি কুটি করে ছিঁড়ে ফেলা হয়। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। দেখো এই যে ব্লিঙ্ক, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একবারও চোখ তুলে তাকাও না, মানে ইউ আর টোটালি ইনডিফারেন্ট টু দ্যাট। যখন আমাদের কেটে ফেলা হয়, যখন আমাদের কুটি কুটি করে ছিঁড়ে ফেলা হয়, ইউ আর টোটালি ইনডিফারেন্ট টু দ্যাট। তো কি আমরা যখন গাছ কেটে ফেলে বা উই দ্য হিউম্যান বিং আর কোয়াইট ইনসেন্সিবল, তো আমরা দেখো আমরা কিন্তু মানে প্রতিবাদ করি না, আমরা ইনডিফারেন্ট থাকি, আমরা প্রোটেস্ট করি না। তো এখানে সেই গাছেরা বলছে যে আনলেস ইউ মেক আ প্রমিস, যদি তুমি একটা প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই। তার মানে দেখো, তো সেই সময় তো দেখো ইংল্যান্ডে বা খ্রিস্টিয়ানিতে একটা ছিল, যেটা বলা হচ্ছে কি যে মানুষ এই প্রকৃতিকে ভোগ করার জন্য গড কিন্তু এই প্রকৃতির যে সমস্ত জিনিসপত্র দিয়েছে এটা মানুষের ভোগ্য বস্তু। তো সেই হিসেবে মানে প্রকৃতির জিনিসপত্র মানুষ যথেচ্ছভাবে ব্যবহার করত, এবং তার ফলে একটা ইকোলজিক্যাল ইমব্যালেন্স দেখা দিয়েছিল, যেটা বর্তমানেও আছে। চারিদিকে একটা ইকোলজিক্যাল ইমব্যালেন্স, মানে গাছ কাটা, ডিফরেস্টেশন চলছিল। তো সেই ক্ষেত্রে দেখো, এটা কিন্তু একটা ওয়ার্নিং বাই দ্য মাদার নেচার। ওয়ার্ন করছে যে এখনই যদি তুমি প্রমিস না করো, না কিসের প্রমিস? আমরা যদি প্রমিস না করি, যে প্রমিসটা আমরা কি প্রমিস জানছি? যে নাও উই আর গোয়িং টু ডাই, মানে ইফ উই আর নট ইফ উই ডু নট কিপ আওয়ার কমিটমেন্ট টু দ্য নেচার, তাহলে কি করবো? উই আর গোয়িং টু ডাই, তাহলে কিন্তু আমরা মারা যাব। কেন কথা বলছি? তো দেখো রিসেন্টলি তোমরা দেখবে যে এখন বন্যা, খরা, সুনামি, তো এগুলো কেন হচ্ছে? এগুলো যে ইকোলজিক্যাল ব্যালেন্স যেটা নষ্ট করেছি আমরা, গাছ কেটে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছি, যেটাকে দেখো অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট বলে, সেটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। সেটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। কারণ কি? প্রকৃতিকে নষ্ট করে আমরা যে ডেভেলপমেন্ট করছি সেটা কিন্তু বেশি দিন সাস্টেন করবে না। এটা অ্যাকচুয়ালি নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো। তো দেখো নেক্সট স্ট্যান্ডায় আমি চলে যাব। তো সেখানে কি বলছে? যে whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে যে একটা ওক ট্রিজকে কেটে ফেলা হচ্ছে, সোয়ার, এখানে সোয়ার হচ্ছে শপথ নাও, শপথ করে বলো, নাও ইউ উইল প্লান্ট টু। তার মানে গাছ কাটার ফলে যে ক্ষতিটা হবে সেটাকে কম্পেনসেট করার জন্য আমাদের আরো দুটো গাছ লাগাতে হবে। তো ওই ওক গাছেরা সেই প্রতিজ্ঞা ওকে করতে বলছে, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। তো যদি না তুমি সেই প্রতিজ্ঞা করো, তাহলে কি হবে? এই যে ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের যে বাকলগুলো আছে, উইল রিঙ্কল ওভার ইউ। তো রিঙ্কল মানে হচ্ছে দেখো এই যে মানে কুঞ্চিত, মানে যে বলি রেখা, আমরা যেটাকে বলি না বলি রেখা, মানে বয়স হলে যে চামড়া একটা ভাঁজ পড়ে, এটা হচ্ছে রিঙ্কল। তো ওই ওক গাছের বার্কেও ওই রিঙ্কল গুলো আছে। তো বলছে তুমি যদি প্রতিজ্ঞা না করো তাহলে এই বার্কগুলো তোমাকে ঘিরে নেবে। and root you among the oak trees where you were born but never grew. কারণ এখানে কবি যেখানে ছিলেন, তো সেটা হচ্ছে ইয়র্কশায়ারের একটা গ্রাম, কৃষক পরিবারে। তো সেই কাছেই কিন্তু ওক গাছের জঙ্গল ছিল। তো ওক গাছের জঙ্গল ছিল, তো বলছে কি তুমি তো ওক গাছের মধ্যে জন্মগ্রহণ করেছিলে, কিন্তু তুমি সেখানে জন্মেছিলে, ঠিক আছে, ইউ আর বর্ন,
বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বেড়ে ওঠেনি। এখানে দেখো গ্রিউ মানে হচ্ছে কিন্তু আমাদের যে বিকাশ, বুদ্ধির যে বিকাশ, আমরা বেড়ে উঠেছি ঠিকই কিন্তু বুদ্ধির বিকাশ হয়নি। সেই জন্য বলছে তুমি জন্মেছো ওখানে, জন্মেছিল ওখানে, কিন্তু তুমি কখনো বেড়ে ওঠেনি। মানে কি, তুমি তুমি কিন্তু টোটালি আনঅ্যাওয়ার অ্যাবাউট দ্য নেচার। প্রকৃতির প্রতি তোমার কিন্তু সচেতনতা নেই। যে প্রকৃতির মধ্যে আমাদের জীবনের রহস্য লুকিয়ে আছে তার প্রতি কিন্তু আমাদের সচেতনতা নেই। সেটাই কিন্তু ওক গাছগুলো পোয়েটকে স্মরণ করিয়ে দিচ্ছে। তো দেখো আমরা লাস্ট টাইমে যাব, যেখানে কি বলছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য ওয়াজ, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি when I came out of the oakwood back to human company. My walk was a walk of a human child, but my heart was a tree. Very important. তো এখানে দেখো যেটা বলেছে যে দিস ওয়াজ মাই ড্রিম। তো এই যে ঘটনাটা ঘটলো এটা হচ্ছে একটা কবি ড্রিম লাইক স্টেটে ছিলেন। বলছে গাছের নিচে দাঁড়িয়ে, ওক গাছের নিচে দাঁড়িয়ে তার একটা স্বপ্ন ছিল। অ্যান্ড দ্য ড্রিম হ্যাজ অল্টার্ড মি। এই অল্টার্ডটা খুব ইম্পর্টেন্ট কথা। অল্টার্ড হচ্ছে চেঞ্জড। তো দেখো, তো এই যে স্বপ্নটা, এই টোটাল যেটা আমরা পড়লাম, তো কবি বলছে এটা আমাকে অল্টার্ড করে দিল। মানে আমার ভেতরে যে চিন্তাধারা ছিল সেটা পরিবর্তন ঘটলো, সেটার আমূল পরিবর্তন ঘটলো, সেটা মানে একদম ড্রামেট্রিক্যালি চেঞ্জ হয়ে গেল। তার মানে কি, কবির ইনার সুল সেটা কিন্তু জেগে উঠলো। এখানে অল্টার্ড হচ্ছে যে মোরাল অ্যাওয়েকেনিং, যে নৈতিক জাগরণ। মানে কি, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড দ্য চাইল্ড, এটা হচ্ছে এখানে দেখো একটা পোয়েটিক ডিভাইস সিম্বলিজম ইউজ করা হয়েছে। সেটা হচ্ছে কি, দেখো দ্য ড্রিম দ্যাট অল্টার্ড দ্য পোয়েট ইজ এ সিম্বল অফ স্পিরিচুয়াল রিঅ্যাওয়েকেনিং। মানে আমাদের যে আধ্যাত্মিক বা নৈতিক যে জাগরণ সেটা কিন্তু এই স্বপ্নের মাধ্যমে কবির ঘটল। When I came out of the oakwood, যখন আমি এই ওকউডের থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, মানে মানুষের সহচারে যখন আমি আসলাম, মাই ওয়াক ওয়াজ এ ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। তো দেখো এই যে আমাদের একটা ওই ওই অনেক সময় দেখো তোমরা সিনেমাতে একটা অল্টার ইগো দেখায় না, যে একজন মানুষ সে অপরাধ করেছে, তো সেই অপরাধ করার পর তার দেখবা তারই মতো দেখতে একটা সেলফ, তার যে ইনার সেলফ সেটা কিন্তু তাকে কথা বলে, তার সঙ্গে কথা বলে, এবং সেটা কিন্তু তার বিবেক বা ভিতরে যে প্রশ্নগুলো সেটা কিন্তু তার সামনে তুলে ধরে। তো কবি এখানে কিন্তু এই স্বপ্নটা দেখার পর তার কিন্তু ইনার সোল চেঞ্জ হয়ে গেল, এবং তিনি বলছেন কি, যে আমাদের হাঁটা চলা এবং কথা বলা সেটা হচ্ছে মানুষের সহচারে, মানব শিশুর মতোই, কিন্তু আমার যে হার্ট সেটা কিন্তু গাছের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল। মানে গাছের হৃদয় এর সঙ্গে আমার হৃদয় সম্পূর্ণ এক হয়ে গেল। তার মানে বলছে কি, যে নাও আই অ্যাম কোয়াইট সেন্সেবল টু দ্য ট্রিজ, টু দ্য নেচার। মানে এখানে রিঅ্যাওয়েকেনিং ঘটলো। দেখো এই যে পোয়েমটা আমরা পড়লাম, তো এটা অ্যাকচুয়ালি বলতে গেলে দেখো এটা কি হচ্ছে, এই কবিতাটা হচ্ছে এটা আমরা বলতে পারি যে দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড দ্য হিপোক্রেসি অফ হিউম্যান বিং। মানে মানুষের যে হিপোক্রেসি সেটা কিন্তু এই কবিতার অংশ। মানে মানুষ অ্যাকচুয়ালি কি, মানে আমরা বলছি যে আমরা ডেভেলপমেন্ট করছি। তো কিভাবে ডেভেলপমেন্ট করছি? তো আমরা মাদার নেচারকে এক্সপ্লয়েট করি, র্যান্ডাম গাছ কাটা, ডিফরেস্টেশন দিয়ে শহর, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন এসব করছি। তো আমরা এটাকে আমরা উন্নয়ন ভাবছি, কিন্তু এই যে যেটাকে আমরা উন্নয়ন ভাবছি সেটা কিন্তু সাস্টেনেবল নয়।
কারণ প্রকৃতি হচ্ছে আমাদের জীবনের একমাত্র রহস্য। প্রকৃতিকে ছাড়া জীবনের অস্তিত্ব ইম্পসিবল। দ্য র্যান্ডম কাটিং অফ ট্রিজ অ্যান্ড ডিফরেস্টেশন কুড বি দ্য ডেথ অফ ম্যানকাইন্ড ইন দিস ওয়ার্ল্ড। সো দেখো এখানে আমরা কি করছি, যে আমরা মাদার নেচারকে এক্সপ্লয়েট করছি। আমরা বলতে পারি দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড দ্য হিপোক্রেসি অফ হিউম্যান বিং হু এক্সপ্লয়েট মাদার নেচার ফর দেয়ার ওন সেলফিশ গেইন অ্যান্ড নেভার ট্রাই টু রিপেয়ার হার ওনস। আমরা কিন্তু প্রকৃতি মায়ের ক্ষত সেটাকে কিন্তু সারিয়ে তোলার চেষ্টা করিনি। দিস পোয়েম ইজ আ ওয়ার্নিং। দেখো আমাদের কাছে অনেক ওয়ার্নিং আছে, যে আমরা শুনছি যে গ্লোবাল ওয়ার্মিং হবে, গ্লোবাল মানে বিশ্বের অনেকটা অংশ জলের তলায় চলে যাবে। আমরা দেখছি যে মেরু প্রদেশের বরফগুলো গলতে শুরু করেছে। তো এটা হচ্ছে একটা ওয়ার্নিং। তার মানে দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ আ মেসেজ থ্রু দ্য পোয়েম। এই কবিতার মাধ্যমে কবি কিন্তু একটা মেসেজ দিতে চাইছে, যে আমাদের এখনই এই প্রতিজ্ঞাটা নেওয়া উচিত যে আমরা প্রকৃতি মায়ের ক্ষতগুলোকে সারিয়ে তুলবো, আরো প্লান্টেশন করবো, নতুন করে গাছ লাগাবো এবং প্রকৃতিকে মানুষের বসবাসযোগ্য করে তুলতে হবে। The poem is a warning to the mankind that if human do not restrain their greed, যদি আমরা আমাদের এই লোভ ত্যাগ না করি, and continue to chop down trees, আমরা আর এই গাছ কাটাটাকে আমরা জারি রাখি, and don't plant trees, এবং যদি আমরা গাছ না লাগাই, তাহলে কি হবে? আমরা কিন্তু দিন দিন ডিস্ট্রাকশনের দিকে এগিয়ে যাব। This will surely lead to the destruction of all living creature on this earth. তো যদি আমরা গাছ লাগাই কি হবে? তাহলে আমাদের এই পৃথিবীতে যত লিভিং ক্রিয়েচার আছে সব কিন্তু একদিন ডিস্ট্রাকশনের পথে চলে যাবে। The poem focuses strongly on the need to protect our natural environment. তো এই কবিতাটা কি করছে, আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট সেটাকে আমরা যেন মানে রক্ষা করতে পারি তার উপরেই কিন্তু ফোকাস করে লেখা। ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড বিফোর ইট ইজ টু লেট। তার আগেই কিন্তু আমাদের এই প্রকৃতিকে কিন্তু রক্ষা করতে হবে। It also preaches that human and trees should thrive as a single family. তো আমাদের কি তাহলে গাছই হচ্ছে আমাদের তো তাহলে বুঝতে পারছো যে গাছকে বা পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে, এটাই হচ্ছে আমাদের পোয়েটের মানে মেসেজ। তো আজকে আমরা এই শপথ নেব যে পরিবেশকে রক্ষা করব, আরও গাছ লাগাবো। তো আজকে আমাদের যে ক্লাস সেটা এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ। আর তোমাদের প্রশ্ন উত্তর পর্ব এবার শুরু হবে।